কারখানা, কাল সরকারি অফিস আদালত, ঢাকা মুখ মানুষের স্রোত, সড়ক মহাসড়কে যানজট, রেলে বাড়তি চাপ। রাজধানীতে জ্বালানির জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টার অপেক্ষায়ও মিলছে না তেল। গভীর রাতে সিন্ডিকেট ধরতে তেলের ডিপোতে জ্বালানি মন্ত্রী। গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাস অবমূল্যায়ন নয় বললেন প্রধানমন্ত্রী। কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং তেল আবিবের 11 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের তথ্য জানালো ইসরায়েল। একাধিক পরমাণু স্থাপনায় হামলায় তীব্র নিন্দা ইরানের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। আজ খুলছে পোশাক কারখানা, কাল খুলছে সরকারি অফিস আদালত সহ শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত এলেঙ্গা, মির্জাপুর, গোড়াই ও চন্দ্রা এলাকায় রয়েছে বেশ যানজট। ফলে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরা হাজারো মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, যেমনটা বলছিলাম, মহাসড়কে এখন গাড়ির চাপ কেমন দেখছেন? জি, ধন্যবাদ লিজা। আপনি যেমনটি বলছিলেন যে ঈদ শেষে কিন্তু মানুষ কর্মস্থলে ফেরা শুরু করেছে ইতিমধ্যে। আজকে সপ্তম দিনে কিন্তু তারা কর্মস্থলে ফেরা শুরু করেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে রয়েছে, সেটি কিন্তু মহাসড়কে গাড়ির চাপ অনেক বেশি রয়েছে। সেই সাথে যাত্রীরা রয়েছে, যারা যাত্রীরা কিন্তু তারা কর্মস্থলে ফেরার জন্য কিন্তু বিভিন্ন বাস স্ট্যান্ডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যানবাহনের চাপ বেশি থাকলেও এবং যানবাহন বেশি থাকলেও কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে স্বাভাবিক তুলনায় যে রয়েছে তার চেয়ে কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া চাচ্ছে। সেজন্যই কিন্তু তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে এবং সেই সাথে যে যানবাহন গুলো রয়েছে সেই যানবাহন গুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করছেন। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক কড্ডার মোড়, হাটিকুমুর এলাকাতে যাত্রীদের চাপ অনেক রয়েছে এবং সেই সাথে মহাসড়কে গাড়ির যে চাপ রয়েছে সেটিও কিন্তু অনেকটাই লক্ষ্য করা হয়েছে। এবং যাত্রীরা তাদের কর্মস্থলে ফিরছেন, অনেক কষ্টে ফিরছেন এবং অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন। সেই সাথে আমরা যমুনা সেতু পশ্চিম সংযোগ যমুনা সেতু পশ্চিম থানা রয়েছে, সেই থানা ওসির সাথে কথা হচ্ছে। তারা কিন্তু জানিয়েছেন যে মহাসড়কে কোনো ধরনের যানজট নেই, তবে মহাসড়কে গাড়ির চাপটা অনেকটা বেশি রয়েছে এবং সকাল থেকে এই যে গাড়ির চাপ রয়েছে সেটি কিন্তু অনেকটা বেশি রয়েছে সেটা। এবং এর সাথে যমুনা সেতু যে পশ্চিম সংযোগ কটার মোড় রয়েছে সেটিতে কিন্তু যাত্রীদের চাপও রয়েছে এবং যানবাহনে কিন্তু অনেকটাই যানবাহন বেশি দেখা যাচ্ছে। এই এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর অঞ্চলের 22টি জেলার যানবাহন চলাচল করে এবং সেই এই অঞ্চলের মানুষরা কিন্তু এই এটি দিয়েই কিন্তু তাদের কর্মস্থলে ফেরা করছে এবং সেই সাথে তাদের ঈদ শেষে যে স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে কিন্তু তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছে। সেই এই অঞ্চলের মানুষরা কিন্তু তারা সরকারি চাকরিজীবী এবং গার্মেন্টস এবং বিভিন্ন কারখানার যারা মানুষ রয়েছে তারা কিন্তু গত 7 দিন যাবত কিন্তু এই তারা ঢাকাতে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু সেই জায়গায় ফিরতে শুরু করছেন। গতকালকে সকালে যমুনা সেতু এলাকায় একটি যানবাহন দুর্ঘটনা ঘটার কারণে কিন্তু কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। সেই যানজটে কিন্তু অনেকটাই লম্বা সারি হয়েছিল। আজকে সকাল থেকে এ
পর্যন্ত কোথাও কোনো ধরনের যানজট দেখা যায়নি এবং এই অঞ্চলের যে যানবাহন গুলো রয়েছে তার সেই যানবাহনের সাথে সাথে কিন্তু ঢাকা থেকে অতিরিক্ত কিছু যানবাহন এই অঞ্চলে এসেছে এবং সেই যানবাহনে কিন্তু মানুষজন কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরছেন এবং এই এই অঞ্চলের কিন্তু ফিরতে শুরু করেছেন। এই অঞ্চলের মানুষজনরা কিন্তু তারা কিন্তু ঢাকার কর্মস্থলে ফেরাতে শুরু করেছে। এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে সর্বশেষ। লিজা। জি সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মীর আনোয়ার হোসেন টুটুল। দর্শক, লাইভটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এবার চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে ঢাকা রেলওয়ে স্টেশনে। দলে দলে রাজধানীতে ফিরছে মানুষ। রেলে নিরাপদ যাত্রা হলেও টিকিট না পাওয়া সহ নানা ভোগান্তির কথা জানান যাত্রীরা। অন্যদিকে মানুষের বাড়তি চাপ রয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। দর্শক, এবার ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল। নাজমুল, ট্রেনে ফিরতি যাত্রার চিত্র সেখানে কেমন দেখছেন আমাদের জানান। লিজা, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ঈদের অষ্টমতম দিন। অষ্টমতম দিনেও কিন্তু মানুষজন তাদের যে স্বজনদের ছেড়ে, অর্থাৎ শেকড়ের টানে যারা তারা বাড়ি গিয়েছেন এবং তাদেরকে ছেড়ে ঈদ উদযাপন করে তারা কিন্তু রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে। কিছুক্ষণ আগেই এই যে কমলাপুর যে রেল স্টেশনটি ছিল সেখানে কিন্তু যমুনার যে আন্তনগর যে ট্রেনটি ছিল সেটি কিন্তু এখানে থেমেছে। এর পরপরই আমরা দেখেছি যে মানুষের যে একটা উপচে পড়া একটা ভিড়, এই ট্রেনে উপচে পড়া মানুষের যে ভিড় সেটি লক্ষ্য করা গেছে এবং মানুষ আমরা বেশ লক্ষ্য করছি। অর্থাৎ ঢাকায় কিন্তু মানুষজন ফিরছে, তাদের জীবিকার তাগিদে তাদেরকে ফিরতে হচ্ছে। যদিও যাত্রীরা আমাদেরকে বলেছে আসলে তাদের ফিরতে অনেকটা কষ্ট হচ্ছে, অনেকের ভোগান্তি হচ্ছে, তবুও তাদের ফিরতে হচ্ছে। আপাতত তারা পর্যাপ্ত পরিমাণে সিট সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেকে দাঁড়িয়ে, অনেকে সাথে বিভিন্ন ভাবেই তারা ওই যে ঢাকা রাজধানীটা কিন্তু তারা ফিরছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে কিন্তু রাজধানীর যে সকল অফিস আদালত খুলে যাবে এবং যেসব তৈরি পোশাক যে কারখানাগুলো রয়েছে সেই তৈরি পোশাক কারখানাগুলো খুলতে শুরু করেছে। অর্থাৎ এখন যারা রাজধানী ঢাকায় যে সকল মানুষজন ফিরছে তাদের কিন্তু বেশিরভাগই শ্রমিক শ্রেণীর লোকজন, তৈরি পোশাক কারখানার যেসব শ্রমিকরা রয়েছে তারা কিন্তু রাজধানীতে ফিরছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও তারা স্বজনদের ছেড়ে এবং স্বজনদের ছেড়ে রয়েছে আসতে তাদের কষ্ট হচ্ছে, তারপরেও জীবিকার তাগিদেই তাদেরকে এই যে রাজধানী ঢাকায় তাদের ফিরতে হচ্ছে। আর এই যে ঈদ পরবর্তী সড়ক দুর্ঘটনায় যাত্রীদের মনে কিন্তু ছিল আমার কাছে রাজধানী কমলাপুর থেকে ঈদের যে ফেরত ধন্যবাদ নাজমুল আপনাকে। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী শিশু সহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল রেল স্টেশন ফাঁড়ি এসআই মিজানুর রহমান জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেঙ্গর এলাকায় গেলে তেল শেষ হয়ে যায়। এই সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়ে। অপেক্ষারত যাত্রীরা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন এক শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জন একই পরিবারের।
আর এই ব্রেক দেওয়াতে আমরা হচ্ছে রেল লাইনে ঘোরাঘুরিতে আমাদের 5 জন লোক মারা গেছে। আমাদের উনিটা বলছি আপনারা পাশে যাবেন না, ট্রেন আসতেছে, আমরা নিষেধ করার পর তারা ওখানে চলে গেছে। বাসের যাত্রী যারা রেল লাইনে পর বসেছিল, এর ভিতরে হঠাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল থেকে ছেড়ে যমুনার দিকে যাওয়ার সময় এই যাত্রীগুলো ট্রেন লাইনের উপর থেকে ওঠে নাই, হয়তো খেয়াল করতে পারে নাই, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে 5টা লোক মারা গেছে। এর ভিতরে একটা শিশু, 3টা মহিলা আর একটা পুরুষ। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। প্রতিটি ফিলিং স্টেশনে ক্রেতাদের দীর্ঘ সারি। এই বাস্তবতায় তাদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। তবে জ্বালানি তেলের সংকট নেই সরকারের এমন বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল না থাকায় হতাশ ক্রেতারা। এই নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, রাজধানীর পেট্রোল পাম্পের সার্বিক চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আসাদ গেট এলাকার একটি পাম্পে রয়েছি এবং এখানে এখন পর্যন্ত যারা আসলে জ্বালানি তেল ক্রেতা রয়েছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, যে যতটুকুই চাচ্ছে। তবে রাজধানীর অন্যান্য পাম্পগুলো আমরা ঘুরে দেখেছি, সেগুলো পাম্প কিছু সীমিত পরিমাণের জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তবে একটি বিষয় হচ্ছে যে আমার এই বর্তমানে আমি যেই পাম্পটিতে রয়েছি, অর্থাৎ যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, সেই ফিলিং স্টেশনটির পিছনে আরেকটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে কিন্তু বন্ধ রয়েছে। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটেই কিন্তু জ্বালানি তেলের বাজারে একটি অস্থিরতা দেখা দিয়েছে দেশের বাজারে, এবং এটি চলতি মাসের শুরু থেকে শুরু হয় এবং ঈদের পরবর্তী সময়ে এটি তীব্র আকার ধারণ করে। এই বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি বিষয় জানিয়েছেন আপনার হলো যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি একটি বিষয় দাবি করেছেন যে কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে। এবং এর পরেই কিন্তু একটি বিষয় সামনে আসে যে আপনার হলো যে আসলে কতটুকু মজুত এবং কতটুকু তেল কতদিন চলবে। এই বিষয়ে বিবিসির একটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে 45 দিনের মজুত সক্ষমতা আপনার হলো মজুত পরিস্থিতি রয়েছে, তবে সেটি বেশ চাপের মধ্যে রয়েছে। এবং আমরা বর্তমানে যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, সেই ফিলিং স্টেশনটির ম্যানেজারের সাথে আমরা কথা বলেছিলাম। গত কয়েকদিন আগে 26শে মার্চ অর্থাৎ সরকারি একটি ছুটি গেছে এবং এই ছুটির পরেই কিন্তু জ্বালানি তেলের চাপটি অনেকটা বেড়ে যায়, কেননা যে ডিপোগুলো কিন্তু বন্ধ ছিল এবং সেই ডিপোগুলো বন্ধ থাকার কারণে জ্বালানি তেলের চাপটি বেড়েছে। তবে এখানকার ম্যানেজার একটি বিষয় কথা বলেছেন যে যেহেতু বর্তমানে তেলের সরবরাহ এই পাম্পটিতে স্বাভাবিক রয়েছে এবং তাই তিনি বলেছেন যে সাধারণ মানুষ যারা আছেন তারা যেন আসলে উত্তেজিত বা বেশি আশঙ্কিত না হন, কেননা তেলের সংকট এখন পর্যন্ত সৃষ্টি হয়নি, তার দাবি। এবং তবে বাস্তব চিত্রটি দেখে কিন্তু সাধারণ মানুষ অন্যান্য পেট্রোল পাম্পগুলো যখন ঘুরে ভোগান্তির মধ্যে পড়ছেন, দুর্ভোগ পোহাচ্ছেন, তখন কিন্তু সরকারের যে জ্বালানি তেলের সংকটটি নেই, সেই ক্ষেত্রে কিন্তু জ্বালানি তেলের সরকারকে কিন্তু তারা দুষছেন। এবং আমি যদি আপনাদেরকে বলি যে এখন বর্তমানে ইরিগেশন চলছে, যার কারণে ডিজেলের চাহিদাটি কিন্তু অনেক বেশি। আপনি জানবেন যে এই আমরা এখন পর্যন্ত বিপিসির যে তথ্য, সেই বিপিসির তথ্য অনুযায়ী 3,84,850 মেট্রিক টন চলতি মার্চ মাসে ডিজেলের চাহিদা ছিল, কিন্তু আপনার হলো যে মজুত আছে প্রায় 1,52,539 মেট্রিক টন। এটি আপনার হলো যে অর্থাৎ বর্তমান সরবরাহ অনুযায়ী প্রায় 12 দিনের চাহিদা মেটানো সম্ভব। এই বর্তমানে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জি বিজন, আপনাকে ধন্যবাদ। গভীর রাতে সিন্ডিকেট ধরতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেলের ডিপোতে গেলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় সব পাম্পে চাহিদা অনুযায়ী তেল সরবরাহের নির্দেশ দেন তিনি আরও বলেন তেলের ডিপোতে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা এবং চোরা কারবার বন্ধে গভীর রাতে ডিপো পরিদর্শন করা হবে। সেনাবাহিনীর কর্মকর্তাদের বাঘাবাড়ি ডিপো এলাকায় সিন্ডিকেট সঙ্গে কারা জড়িত সে বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
সবগুলো ডিপোতে তেল দিচ্ছি এবং এই ডিপো থেকে তেলও বেরিয়ে যাচ্ছে। দেখছি যে হাহাকার, যে দেশে তেল নাই। এইটাকে কীভাবে সুষম করা যায়, কিভাবে তেলগুলোকে দিলে এই কথাগুলো বলতে না পারে, সেইটা ডিপোতে এসে ডিপোদের যারা ডিপো ইনচার্জ আছে তাদের সাথে আলোচনা করলাম যে এই ডিপোতে সিন্ডিকেট কি কাজ করছে না কিনা সেটা দেখা। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থা তদারকিতে দেশের প্রতিটি জেলায় ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তেল নিয়ে কোনো ধরনের অবৈধ মজুতদারি বা কারসাজির তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগের কথা জানানো হয়। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ 6 টন ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত 3টি পাম্পও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় 8 লাখ টাকা। জব্দ তেল ও মালামাল আইনি প্রক্রিয়ায় সরকারের এখতিয়ারে নেওয়া হয়েছে। ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা, সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে রাজধানীতে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন তানজিদ ভুইয়া। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতাসহ বিশিষ্টজনেরা। সব অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তারা। অফিসিয়ালি প্রভিশনাল হেড অব দি স্টেট হিসাবে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সারা পৃথিবীতে সেটা প্রচারিত হয়েছে বেতার তরঙ্গের মধ্য দিয়ে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আমি সকলকে আজকে এই দিনে আমরা স্মরণ করছি। নতুন বাংলাদেশ গড়ার সেই লড়াই যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুগণ, ৭১ আর ২৪-এর সাম্য, মানবিক মর্যাদা, তাবেদার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা ১৯৭১ সালের আমাদের স্বাধীনতা অর্জন করেছি। ২০২৪ সালে যারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির ভিতরে থেকেও, বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেও আপনারা কিভাবে প্রতিরোধ গড়েছিলেন, কিভাবে আপনারা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান সরকার প্রধান। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান তারেক রহমান। আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আসুন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের হামলায় তেল আবিব ও আশপাশের এলাকায় 11টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি। সংশ্লিষ্ট এই কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বৃহত্তর তেল আবিবের বিভিন্ন স্থানে পড়া এসব ধ্বংসাবশেষের কারণে ভবন, সড়ক ও গাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার লাইভ আপডেটে এসব তথ্য তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের এমন অপরাধের জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নাটোরের সিংড়ায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুট ওভারব্রিজটি কোনো কাজেই আসছে না। এটি এখন শুধুই নগরীর শোভা বর্ধন করছে। পথচারীদের অভিযোগ, ব্রিজটি অনেক উঁচুতে হওয়ায় এটি ব্যবহারে তারা ভোগান্তিতে পড়েন। এছাড়াও কিছু অংশ ভেঙে পড়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। তাই পারাপারে বিকল্প হিসেবে মহাসড়ককেই বেছে নেন তারা। ইমরান আলী রানার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নাটোরের সিংড়ায় পথচারীদের নিরাপদে পারাপারের জন্য ৮ বছর আগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফুট ওভারব্রিজ। 34.26 মিটার দৈর্ঘ্যের ফুট ওভারব্রিজ উদ্বোধন করা হয়েছে 2018 সালের 5 নভেম্বর। প্রকল্পটি বাস্তবায়ন করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু নির্মাণের পর থেকেই পথচারীরা ফুট ওভারব্রিজটি ব্যবহারে তেমন আগ্রহী না। তাদের অভিযোগ, ব্রিজটি অনেক উঁচুতে স্থাপন করা হয়েছে, এতে ভোগান্তিতে পড়েন বৃদ্ধ ও শিশুরা। এছাড়াও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন অংশ ভেঙে পড়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ব্রিজটি। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। একদিকে লোকজন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, অন্যদিকে ব্যবহারের অভাবে ব্রিজটি নষ্ট হয়ে গেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজটি নির্মাণ করায় এবং যথাযথ ব্যবহার না হয় ব্রিজটি এখন প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে আহ্বান জানাবো যেন ব্রিজটি খুব দ্রুত রিপেয়ার করা হয়, অতি তাড়াতাড়ি সারার ব্যবস্থা করুক। তো ওভারব্রিজের পরিস্থিতি তেমন ভালো না, এখন দেখা যাচ্ছে নিরাপত্তা তেমন নাই, এখানে ভেঙে গেছে, চলাচল করা খুব সমস্যা। ওভারব্রিজটি মেরামতে নাটোর জেলা সড়ক বিভাগকে অবহিতের কথা জানান এই নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় যেমন হালকা একটু জং ধরছে বা যে কোনো গর্ত হয়ে গেছে, তো আমরা এটা অবলোকন করেছি এবং আমরা নাটোর জেলা সড়ক বিভাগকে অবগত করেছি তারা যেন এটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়। দ্রুত সময়ে ব্রিজটি মেরামত করে ব্যবহারের উপযোগী করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বসন্ত মানেই নতুনের আহ্বান, রঙের উচ্ছ্বাস আর প্রকৃতিতে মায়াবী সাজ। আর সেই বসন্ত যেন এবার নিজেই নেমে এসেছে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। রাস্তার দুই পাশে সারি সারি ফুলের সমারোহ এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে, যা মহাসড়ক দিয়ে ছুটে চলা যাত্রী এবং পথচারীদের মুগ্ধ করছে। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডিভাইডারের এই ফুলগুলো শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, গন্তব্যে ছুটে চলা যাত্রীদের মনেও ছড়িয়ে দিচ্ছে বসন্তের নির্মল বার্তা। দেশের লাইফলাইন খ্যাত এই মহাসড়কে 27.5 কিলোমিটার এলাকায় পলাশ, জারুল, বকুল, সোনালী ও হৈমন্তী সহ বিভিন্ন ফুল গাছে রয়েছে। প্রতিদিন হাজারো যানবাহনের কোলাহলের মাঝেও বসন্তের এই নীরব সৌন্দর্যে আটকে যায় পর্যটক ও পথচারীদের চোখ। কেউ গাড়ি থেকে তাকিয়ে দেখছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করছেন সুন্দর মুহূর্তটি। যে গাছগুলো লাগাইছে, ফুলগুলো তো অনেক সৌন্দর্য লাগতেছে, বিদেশি মতন লাগতেছে। গাছগুলো যদি আরো পরিচর্যা করতো তাহলে আরো সুন্দর দেখা যাইতো। পলাশ ফুল ফুটছে, সুন্দর লাগতেছে দেখতে। এখানে মানুষ আসে, ছবি টবি তুলে ঘুরে। পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করলে সৌন্দর্য আরো বাড়বে বলে মনে করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা। এলাকাবাসী এবং ভ্রমণপিপাসু মানুষরা এই সৌন্দর্যে, সড়কের সৌন্দর্যে বিমোহিত হয়, তাদের ভ্রমণ ক্লান্তি দূর হয়। এগুলো অনেক আগে লাগানো, এগুলো পরিচর্যা চলছে, তবে এই পরিচর্যার জন্য যথেষ্ট বরাদ্দ অপ্রতুলতার কারণে আমরা বরাদ্দ চাইবো, যাতে এগুলো আরও সুন্দর করে, আরও যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে আরও নতুন করে বৃক্ষরোপণ করে এই সৌন্দর্যটাকে আরও সুন্দর করতে পারি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের গুরুদাসপুরে সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের উদ্যোগে নাটোর 4 আসনের নবনির্বাচিত এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মালঞ্চা ফকিরপাড়া জামে মসজিদের উন্নয়নে 1.5 লক্ষ টাকা সহায়তা প্রদান করেন জেলা ছাত্রদল নেতা ও মেয়র প্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল। নওগাঁর ঐতিহ্যবাহী মান্দার রঘুনাথ জিউ মন্দিরে রামনবমী পরিদর্শন করেন ইন্ডিয়ান সহকারী হাইকমিশনার পঙ্কজ দেব। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ 4 আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু।
মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৩৪ বছর পরে বিকেজি উচ্চ বিদ্যালয়ের প্রথমবার পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে চোলখেসবা ক্রিকেট উৎসব ৫ম পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদক সেবন, বিক্রয় ও বহন, অনলাইন সহ সব ধরনের জুয়া বন্ধ, বাল্যবিবাহ রোধ, কিশোর অপরাধ সহ নানা ধরনের অপরাধমুক্ত আলোকিত লালমনিরহাট গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মালদ্বীপে শনিবার বাংলাদেশ সময় বিকেল 4:45টায় শুরু হবে খেলা। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করা লাল সবুজ যুবাদের এরই মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়ে আছে। এবারে তাদের সামনে ভারত বধে গ্রুপ বির চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ পা রাখার মিশন। যদিও পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে ভারত, পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ বির পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। দর্শক, এবার চলে যাচ্ছি পত্রিকার পাতায়। জানিয়ে দেব আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে ৮,০০০ সরকারি চাকরির মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক, জিজ্ঞাসাবাদে ১-১১ নেপথ্যের অনেকের নাম। বিকল্প জ্বালানি উৎসে সারা অনেক, তবে বিলম্বের শঙ্কা। এরপর আছে দৈনিক ইত্তেফাক। ঝরে পড়ছে অর্ধেক শিক্ষার্থী, শিক্ষকের ঘাটতি ৭৩%। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব, প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র, অনড় ইরান ইসরায়েল। দৈনিক সমকালের শিরোনাম, স্থল অভিযানের দিকে ঝুঁকছেন ট্রাম্প, পাল্টাপাল্টি প্রস্তুতি। সেচের ডিজেল সংকটের প্রভাব, শঙ্কায় কৃষক। জ্বালানি তেল সংকটের পেছনে অবৈধ মজুদ, কালোবাজারি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে রেললাইনের পাশে বাসের তেল শেষ, ট্রেনের ধাক্কায় নিহত ৫। জ্বালানি তেল সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরপরে আছে যুগান্তর শিরোনাম, সামরিক বেসামরিক কর্মকর্তাদের তালিকা প্রস্তুত, ১-১১ বিতর্কিত কুশীলবরা আতঙ্কে। তেলের অবৈধ কারবার ঠেকাতে ভিজিল্যান্স টিম। মার্কিন সেনাদের থেকে দূরে থাকার নির্দেশ ইরানের। দর্শক, সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে স্টিয়ার ক্লিয়ার অফ ইউএস ফোর্সেস, বাংলাদেশ আইস 1.6 বিলিয়ন এডিবি ফাইন্যান্সিং, ইউনাইট টু বিল্ড ইনক্লুসিভ বাংলাদেশ, পিএম আড্রেস অল। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজ খুলছে পোশাক কারখানা, কাল সরকারি অফিস আদালত, ঢাকামুখী মানুষের স্রোত, সড়ক মহাসড়কে যানজট, রেলে বাড়তি চাপ। রাজধানীতে জ্বালানির জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টার অপেক্ষায়ও মিলছে না তেল, গভীর রাতে সিন্ডিকেটে ধরতে তেলের ডিপোতে জ্বালানি মন্ত্রী। গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাস অবমূল্যায়ন নয়, বললেন প্রধানমন্ত্রী। কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং তেল আবিবের 11 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের তথ্য জানালো ইসরায়েল। একাধিক পরমাণু স্থাপনায় হামলায় তীব্র নিন্দা ইরানের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।